নমস্কার সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। গত পর্বে আপনাদের কাঞ্চিপুরম ঘুরিয়ে দেখিয়েছিলাম পৃথিবী তত্ত্বের প্রতিনিধিত্ব স্বরূপ একাম্বরেশ্বর মহাদেব টেম্পল এবং কামাক্ষী মাতা মন্দির দেখার পর আমরা চলে এসেছিলাম কাঞ্চিপুরমের বাসস্ট্যান্ডে। এখান থেকেই একটা বাসে করে আমরা চলে যাব অরুণাচলেশ্বর। কাঞ্চিপুরমের বাসস্ট্যান্ডে চলে এসেছি আর আমরা এখন ধরবো হচ্ছে তিরুভান্নামালাইয়ের জন্য বাস। অরুণাচলেশ্বর যেতে হলে আপনাদের তিরুভান্নামালাইয়ের বাস ধরতে হবে। বাস স্ট্যান্ডে এসে কিছু জনকে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম কিছুক্ষণ আগেই একটা বাস রওনা দিয়ে দিয়েছে। অগত্যা বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পরের বাসের জন্য। কাঞ্চিপুরমের এই যে বাস স্ট্যান্ড আছে না, কাঞ্চিপুরমের বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা সমস্ত মেজর জায়গার বাস পেয়ে যাবেন। যেমন আমি বাস পেয়ে গেলাম তিরুভান্নামালাইয়ের, এই যে বাসটা দাঁড়িয়ে আছে আমার পেছনে, এটা তিরুভান্নামালাই যাবে। যেতে সময় নেবে আনুমানিক 3 ঘন্টা। এছাড়াও আপনারা যদি এখান থেকে ভেলোর যেতে চান ভেলোর যেতে পারবেন, চেন্নাই যেতে পারবেন, তিরুপতি যেতে পারবেন, রেণুগুন্টা যেতে পারবেন। তো সমস্ত মেজর যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু কানেক্ট করছে এই বাস স্টেশনটা। দুপুর 3টে বাজে আর আমাদের বাস এখন ছাড়লো। যেতে জানি না কতক্ষণ লাগবে, আমাকে তো বলছে 3 ঘন্টা লাগবে। তো এই 3 ঘন্টা কী করা যায়? 3 ঘন্টা করা যায় হচ্ছে ভালোভাবে ঘুমানো যায়। ট্রেন তো পেলাম না, কারণ এখান থেকে ডিরেক্ট কোনো ট্রেন ইয়েতে যাবে না, তিরুভান্নামালাই ট্রেন। তো তাই জন্য বাসে করেই যেতে হলো। এই শীতকালে এতটাই গরম বাসে, আমি জানি না গ্রীষ্মকালে কীরকম এখানকার টেম্পারেচার দাঁড়াবে, শীতকালে এত গরম। আবহাওয়া গরম থাকলেও জানলার ফাঁক দিয়ে বাইরের পরিবেশকে দেখতে ভালোই লাগছিল। সামনে বিভিন্ন রকমের ফসলের চাষ হচ্ছে এবং সবুজাবৃত শস্যক্ষেত পেরিয়েই শুরু হয়ে গিয়েছে ছোট ছোট টিলা পাহাড়। এখন ঘড়ি কাটা বেজে গেছে 5:30 আর আমরা চলে আসলাম হচ্ছে পলুর। এখনও প্রায় 45 মিনিটের জার্নি বাকি আছে আমাদের এই তিরুভান্নামালাই পৌঁছাতে। পপকর্ন বিক্রি হচ্ছে, পত্রা বলছে, পত্রা। পলুর থেকে আবার বাস ছাড়লো, এখানে বাস দাঁড়ালো হচ্ছে 5 মিনিটের মতন। তো এখনও আমাদের 45 মিনিটের জার্নি বাকি আছে। ভেবেছিলাম ঘুমিয়েছি কিছুক্ষণের জন্য, আবার জেগে গেছি, কারণ বাসে এত ক্যাচর মাচর হচ্ছে, ঘুমানো যাচ্ছে না। আর বাসের বসার জায়গাটা তো সীমিত, মানে হাত পা ছড়িয়ে তো বসা যাচ্ছে না সেরকম, দুটো লাগেজ আছে আর সিটগুলো সেরকম একটা বড়ো না, তাই জন্য ঘুমানো আর হয়নি। এটা যদি ট্রেন হতো তাহলে একটু ঘুমাতাম। যাই হোক, ট্রেনে যাওয়ার মতন কমিউনিকেশান ছিল না, তাই জন্য আমরা বাস অ্যাভেল করেছি। তো এইখানে একটা জায়গা থেকে একটা জায়গার জন্য আপনারা বাস পেয়ে যাবেন। বাস সার্ভিস কিন্তু এখানে খুব ভালো আছে, ঠিক আছে, বাস পেয়ে যাবেন। আর যদি ডিরেক্ট বাস না যায় তাহলে আপনারা ব্রেক জার্নি করে যেতে পারেন, মানে ব্রেক জার্নি করে এক জায়গা থেকে আরেক জায়গায়, তারপর সেখান থেকে বাসে করে আরেক জায়গায় আপনারা বাসে করে যেতে পারেন। খুব ভালো কমিউনিকেশান আছে বাসে। হাইওয়ে ওপর দিয়ে আমাদের বাস ভালোই টানছিল, কিন্তু যখনই শহরতলির মধ্যে আমরা প্রবেশ করি জ্যামের জন্য বেশ কিছুক্ষণ বাস ধীরে ধীরে চলতে থাকে। যাই হোক, নির্দিষ্ট সময় পার করে আমরা চলে আসলাম তিরুভান্নামালাইতে। 7টা বাজে আর আমরা চলে আসলাম অরুণাচলের বাস স্ট্যান্ডে, মানে তিরুভান্নামালাই। আর আমরা রওনা হয়েছিলাম 3টের সময়, তাই তো পৌঁছালাম হচ্ছে 7টার সময়। 4 ঘন্টা লাগলো। তিরুভান্নামালাইতে আজকে রুমের প্রচণ্ড রাশ, কারণ আজকে পরিক্রমা চলছে, মানে আজকে হচ্ছে ফুল মুন। তো আজকে আর কালকে এই 2 দিন ধরে পরিক্রমা হবে, তাই জন্য রুমের প্রচণ্ড ডিমান্ড। তো আমি এখানে একটা রুম নিয়েছি, এই হোটেলটার নাম হচ্ছে বালা রেসিডেন্সি, ঠিক আছে। আমার কাছ থেকে নিল হচ্ছে 1200 টাকা। আমি ফোন নাম্বার দিয়ে দেবো। ভালো, মোটামুটি এখনও পর্যন্ত মানে খুব রুমের স্পেস আছে আর ভালো। তো রোড সাইডে যেই মানে হোটেলগুলো আছে ওইগুলো ফুল প্যাকড আপ, মানে কোনোটাতেই রুম খালি নেই। তো আমি আগ্রহক্রমে এই রুমটা পেয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দির দর্শন করব আর আশেপাশে কী আছে সেগুলো দেখার জন্য আমি আর মৌসুমি বেরিয়েছি আপাতত। অরুণাচলেশ্বর মন্দির অগ্নিতত্ত্বকে প্রতিনিধিত্ব করে, তার প্রমাণ পেলাম প্রথম দেখাতেই।
রাজা গোপুরমের সামনে তীর্থযাত্রীরা শয়ে শয়ে প্রদীপ জ্বালাচ্ছে। আগুনের এই আলোক ছটায় এক মায়াবী পরিবেশ তখন সৃষ্টি হয়েছে। রাজা গোপুরমের সামনে প্রদীপ জ্বালিয়ে আমরা যখন মন্দিরে প্রবেশ করতে যাব তখনই শুনি অতিরিক্ত জনরাশের ফলে মন্দিরের গেট অনেক আগে থেকেই বন্ধ করে দেয়া হয়েছে। আমরা ছিলাম হচ্ছে রাজা গোপুরমে, যেটা কিনা সামনের দিকে এন্ট্রিটা হচ্ছে ফ্রন্ট এন্ট্রি যেটাকে বলছে, কিন্তু সেখানে ক্লোজ করে দিয়েছে গেট। আর আমরা সাইডের একটা গোপুরমে এসেছি, সেটাও এন্ট্রি ক্লোজ করে দিয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন এন্ট্রি ক্লোজ করা হয়েছে সময়ের আগে। বললো যে এতটা রাশ হয়ে গেছে, মানে হেভি রাশের জন্য আগে থেকে মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে। যারা মন্দিরের ভেতরে আছে তারাই এখন বেরোচ্ছে, নতুন করে এখন আর ভেতরে মন্দিরের ভেতরে আর ঢোকা যাচ্ছে না। তো আমাকে বললো কালকে সকাল 5টার সময় মন্দির ওপেন হবে ভোরবেলা, সেই সময় থেকে এন্ট্রি আওয়ার স্টার্ট হবে। কালকে 24 আওয়ার্স মানে মন্দির ভিজিট হবে, ভেতরে ঢোকা যাবে। কিন্তু আজকে হেভি রাশের জন্য মন্দির ক্লোজ করে দেওয়া হয়েছে। তো আমাদেরকে কালকে ভোরবেলা আসতে হবে দর্শনের জন্য। আজকে তো হচ্ছে মাঘ মাসের পূর্ণিমা, তাই আজকে পুরোটা রাত আর কি খোলা থাকার কথা ছিল, কিন্তু এত হেভি রাশ হয়েছে বলে মন্দির পুরো ক্লোজ করে দিয়েছে, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এত ভিড় দেখেছেন তো। এনারা এখন যাচ্ছেন হচ্ছে পরিক্রমা করতে, সারা রাত ধরে হাঁটবেন এনারা। প্রায় 15 কিলোমিটার হাঁটতে হবে এনাদেরকে পরিক্রমা করতে গেলে। আগে কিন্তু মানে কি এই ফেস্টিভ্যালের জন্য অটো বন্ধ আছে পরিক্রমার। তো আপনারা যখন অফ সিজনে আসবেন, মানে যখন কোনো ফেস্টিভ্যাল থাকবে না, সেই সময় আপনারা অটো করে পরিক্রমা করতে পারেন। আর এই সময় মানে ফেস্টিভ্যালের সময় কিন্তু কোনো অটো, কোনো টু হুইলার, কোনো কিছু অ্যালাউ নেই। হেঁটে পরিক্রমা করতে হবে 15 কিলোমিটার। পশ্চিম গোপুরমের পাশে উঁকি মারছে পূর্ণিমা চাঁদ এবং লক্ষ লক্ষ মানুষ এখনই বেরিয়ে পড়েছে অরুণাচলেশ্বর পাহাড় পরিক্রমায়। এর মধ্যেই আমরা চলে আসলাম এখানকারই একটা রেস্টুরেন্টে রাতের খাবার খেতে। আবার আমরা সাউথ ইন্ডিয়ার ফর্মে ফিরে এসেছি। দুটো মশলা ধোসা অর্ডার করেছি। রাত্রিরে খাবার আর কিছু নেই। বললো চাপাটি আছে, কী বললো তারপরে পরাঠা আছে, ধোসা আছে, আর কি আছে, সবই সাউথ ইন্ডিয়ানের ভ্যারাইটি। আমি বললাম চাপাটির সঙ্গে কী দেবে, বললো ওই ডাল দেবে। ঠিক আছে, তুমি মশলা ধোসাই নিয়ে আসো, তারপর আমি দেখছি। মশলা ধোসার ভ্যারাইটি আছে, রাভা ধোসা, মশলা ধোসা, প্লেন ধোসা, বুঝতে পারছেন তো? ধোসাই ধোসা। তো ধোসা খাবো, যদি পেট না ভরে উত্তপম নিয়ে নেবো, অনিয়ন উত্তপম। সাদা উত্তপমও আছে, অনিয়ন উত্তপম নেবো। আবার ধোসার আর একটা ভ্যারাইটি আছে, ঘি রোস্ট ধোসা, প্লেন রোস্ট ধোসা। আর এই সাউথ ইন্ডিয়ান হচ্ছে সাজানো কলা পাতায় মশলা ধোসা দেওয়া হয়েছে, সাম্বার আর দুই রকমের চাটনি। সেই দিন রাতে কেন জানি না ঠিক মতন ঘুম আসতে চাইছিল না। মনে হচ্ছিল কখন রেডি হয়ে মন্দিরের সামনে যাব। পরের দিন ভোরবেলা। নমস্কার, সুপ্রভাত। ভোর 6:15 বাজে, কিন্তু এখন এখানে আলো ফোটেনি। আর আমরা চলেছি এখন অরুণাচলেশ্বর টেম্পল দর্শন করতে। দেখছেন শয়ে শয়ে মানুষ আমাদের সঙ্গে চলেছে, বা আমরা শয়ে শয়ে মানুষের সঙ্গে চলেছি। এই ভিড়টা কিন্তু সারা রাত ধরে হচ্ছে, মানে কালকে থেকে এই ভিড়টা শুরু হয়েছে। মানুষ যাচ্ছে পরিক্রমা করতে এবং প্রচুর লোকজন এসছে এই অরুণাচলেশ্বর টেম্পল দর্শন করতে। পরিক্রমা শুরু হয়ে গেছে। তো আমি জানি না যে মন্দিরের সামনে কতটা ভিড় থাকবে। মন্দির খোলার টাইম হচ্ছে 5:30। কালকে রাত্রে আমরা গেছিলাম, কিন্তু মন্দির ক্লোজ হয়ে গেছিলো ফর হেভি রাশ। তো এখন আমরা আবার চেষ্টা করেছি, আমরা আবার পথে নেমেছি সবার সঙ্গে, যাতে আমরা ভগবানের দর্শন পেয়ে যাই। আমার সঙ্গে সঙ্গে বা আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও থাকুন, দেখুন আমরা কীরকমভাবে দর্শন করছি একটা উৎসবের মরশুমে। কারণ এই রকম তিথি বারবার আসে না। তো আমি এই রকম তিথির মধ্যেই পড়ে গেছি, যে এখানে একটা ওয়ান অফ দ্য মেজর ফেস্টিভ্যাল বলা যায় এই অরুণাচলেশ্বর জায়গাটাতে। আশা করছি যে আমরা যে দর্শন করতে পারবো। চলুন দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, আর এই যে গোপুরম একটা,
এটা হচ্ছে ইস্ট গোপুরম বোধহয়। আর লাইন পড়েছে দেখতে পাচ্ছেন, ছয় লাইন। তো এই লাইনে আমাদের ঢুকতে হবে, কিন্তু এই যে লাইনের যে শেষ আছে সেটা আমাদের খুঁজতে হবে কোথায় আছে, কারণ এখানে 50 টাকার টিকিটও আছে, কিন্তু আজকে বলছে যে কোনো 50 টাকার টিকিট আর নেই, সবই জেনারেল লাইন। সকাল 6:30টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম, সকাল না ভোর 6:30টার সময়, আর এখন ঘড়িতে বাজে 8:20। আমরা এখনও মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারিনি, মন্দিরের বাইরের লাইনে ঘোরাঘুরি করছি, 1.5 ঘন্টা হতে যায়। আসলে এই যে উৎসবটা আছে না, এই উৎসবটা হচ্ছে থাইপোসাং উৎসব, যেটা কিনা এই জানুয়ারির 25 তারিখ থেকে ফেব্রুয়ারির 15 জানুয়ারি থেকে হয়, 15 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 15 ফেব্রুয়ারি। থাই মান্থ বলা হচ্ছে, থাই মান্থ এটা মেইনলি তামিল ভাষাভাষীর মানুষরা পালন করে এবং সমগ্র তামিলনাড়ু এটা পালন করছে। থাই মান্থ বলা হয় 15 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। আর প্রথম যে পূর্ণিমাটা হয় সেই পূর্ণিমায় এই থাইপোসাম উৎসবটা পালন করা হয়। তাই এই বছর থাইপোসাম উৎসব পালিত হচ্ছে 25 জানুয়ারি। মানে আমরা তামিলনাড়ুর যে কোনো মন্দিরেই যাই না কেন আমরা ভিড় পাবো। তো আমাদের আরও নেক্সট মন্দির বাকি আছে তামিলনাড়ু, তো এক্সপেক্টেড যে এরকম ভিড় পাবো, আর আমাদের একটু দর্শন করতে একটু কষ্টই করতে হবে। প্রায় অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর রাজা গোপুরমের সামনে আসলাম। এখান থেকেই আমরা প্রবেশ করব মূল মন্দিরের ভেতরে। লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সঙ্গে আমরাও চলেছি অগ্নিতত্ত্ব শিবলিঙ্গকে দর্শন করতে। মন্দিরের ভেতরে স্থাপত্য শিল্পের কাজ চোখে পড়ার মতন। এটাও বুঝতে পারলাম এইখানে কার্তিক ঠাকুরকে বলা হয় মুরগন স্বামী। এটাই হচ্ছে 1000 স্তম্ভ বিশিষ্ট একটি মন্দির মহল। ফাঁকা সময় আসলে এখানে প্রবেশের অনুমতি মেলে। আমাদের লাইন ধীরে ধীরে এগোচ্ছে এবং আমাদের চোখে পড়ছে বিভিন্ন রকমের স্থাপত্য শৈল। এটি হচ্ছে মূল মন্দিরের কাঠামো। সামনে নন্দীকে দেখে বুঝতে পারলাম গর্ভগৃহে প্রবেশ করতে আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। মন্দিরের পেছনেই রয়েছে অরুণাচলেশ্বর পাহাড় এবং আমরা চলে এসেছি গর্ভগৃহের একদম সামনে। এরপরেই কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। দর্শন করলাম আমরা অগ্নিতত্ত্বের প্রতিনিধিত্ব স্বরূপ লিঙ্গ অরুণাচলেশ্বর লিঙ্গকে। অবশেষে আমাদের দর্শন হয়ে গেল অরুণাচলেশ্বর মহাদেব মন্দিরের বা অরুণাচলেশ্বর মহাদেব লিঙ্গের, যেটি কিনা অগ্নিতত্ত্বের ওপর নির্ভর করে আছে। তো ভেতরে কি দেখলাম সেটা ডিটেলস আমি আপনাদেরকে বলবো, একটুখানি ফাঁকা জায়গা পাই। অ্যাকচুয়ালি এটা তো অগ্নিতত্ত্ব, ভেতরে আগুন ছাড়া তো আর কিছু থাকবে না, কিন্তু আগুনটা এমনভাবেই রাখা হয়েছে প্রদীপের মাধ্যমে যে বলে না যে একটা বাতাবরণ সৃষ্টি করা, সেরকমই একটা সৃষ্টি করেছে। এবং মানে যখন আর কি শিবলিঙ্গটা দেখলাম আমরা, তখন যেন মানে দেহটা ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, মানে এত ভোরেও আমরা উঠেছি আর এত লাইন দিয়ে আমরা দর্শন করলাম না, সব থাকান এখানে চলে গেল আর কি শিবলিঙ্গ দর্শন করার পর। আর সব থেকে যে অসপিসিয়াস যে টাইমটা ছিল না 25 জানুয়ারির যে শুভ যে মুহূর্তটা বলে, সেটা শুরু হয়েছিল 8:05 থেকে, 8:25 থেকে শুরু হয়েছিল সকাল, থাকবে হচ্ছে কালকে 10:25 পর্যন্ত। তো আমাদের দর্শনটা হচ্ছে ঠিক 9টার সময়। বাহ, লটারি কাটতে হবে তাহলে। লটারি কিনা জানি না, তবে এই মুহূর্তে এরকম একটা পরিবেশ, এটা অন্য রাজ্যে এসে এরকম একটা অসপিসিয়াস টাইমে দর্শন করাও তো একটা ভাগ্যের ব্যাপার। ভাগ্যের ব্যাপার না, খুব কষ্ট হয়েছে, ভীষণই হয়েছে কষ্ট, কিন্তু মানে ভালো লাগে। মানে হঠাৎ করে প্রেশার রিলিজ হলে মনে হলো গা ঠান্ডা হয়ে গেছে। অরুণাচলেশ্বর মন্দির দর্শন করে আমরা প্রবেশ করেছিলাম পার্বতী মন্দির বা উন্নামালাই আম্বা মন্দিরে। হলো আবার দর্শন হয়ে মাতা পার্বতীর দর্শন করতে গেছিলাম, তাই জন্য আরও দেরি হলো আমাদের। যাই হোক, ওইখানে পুজো হচ্ছিলো, তাই জন্য অনেকক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, প্রায় আধ ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে। এরপরে আমরা লাইনে দাঁড়িয়েছি হচ্ছে প্রসাদ নেওয়ার জন্য। এখানে 10 টাকা করে প্রসাদ পাওয়া যাচ্ছে, সুইট পঙ্গল। তো সুইট পঙ্গল আমরা নেবো 10 টাকার মাধ্যমে। 1 টামানা রাইস 1 সুইট পঙ্গল প্রসাদ।
প্রসাদ পেয়ে গেছি আমরা এখন, তাই তো? হ্যাঁ। অনেক কষ্টের মাধ্যমে। অনেক কষ্ট করে। এটা হচ্ছে সুইট পঙ্গল আর এটা হচ্ছে টামারাইন রাইস। আমার রাইসটা খিচুড়ি না, কিন্তু খিচুড়ির মতো। দাদা পায়েস দেখেই মনে হচ্ছে, পায়েস দেখেই মনে হচ্ছে তবে এখানে মুগ ডাল আছে জানো তো, এটা হচ্ছে এক্সট্রা মিষ্টি। এইভাবেই হাজার হাজার খ্রিস্টপূর্বাব্দে নির্মিত অরুণাচলেশ্বর মন্দিরের সাক্ষী থাকলাম আমরা। মন্দির থেকে বের হওয়ার সময় চোখে পড়ল বিপুল জনরাশ, সবাই অপেক্ষারত ভোলে বাবার। বলো তোমার অবস্থা, শরীরের অবস্থা কিরকম? ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে। এখন আমি পাখির মতো মুক্ত। পাখির মতন মুক্ত, কারণ এই খাঁচায় আমরা বন্দি আর নেই। এই খাঁচায় কিছুক্ষণ আগে বন্দি ছিলাম। এতটা ভিড় হয়েছে না, আমরা জানতাম না যে এই টাইম এরকম ফেস্টিভ্যাল পড়েছে। এই সময় মানে এই মন্দিরে সচরাচর ভিড় থাকে, কিন্তু এই যে জনরাশটা না, অ্যাকচুয়ালি এই ফেস্টিভ্যালটার জন্যই সাংঘাতিক সাংঘাতিক সাংঘাতিক। সাংঘাতিক। মানে কোনো রকম যে কোনো প্রবলেম হয়ে গেলে যে কী করবো তার কোনো ঠিক নেই, এতটাই ভিড় এতটাই। আর একদিকে হচ্ছে পাথরের দেওয়াল, আর একদিকে হচ্ছে পুরো খাঁচার মতো যে জাল জাল করা একদম। আর আমি বিশ্বাস, মানে আমার বিশ্বাস এটা যে এই পুরো মন্দির চত্বরে একা বাঙালি বোধহয় আমি আর মৌসুমি, আর কোনো বাঙালি আমার চোখে পড়লো না, কোনো বাঙালি না। যাই হোক, ভিডিওর মাধ্যমে এটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। মন্দিরের আশেপাশে যে দৃশ্য আছে, আপনারা এসে এখানে যেটা আমি কালকে বলছিলাম যে পরিক্রমাও করতে পারেন একটা অটো ভাড়া করে, 500 থেকে 600 টাকা নেবে একটা অটো। সেটা আপনাদের নানান রকম লিঙ্গ ঘুরে দেখাবে। এখানে চারপাশে যে লিঙ্গগুলো আছে, যেই মন্দিরগুলো রয়েছে, সেইগুলো আপনারা ঘুরে দেখতে পারেন একটা অটো ভাড়া করে। এই যে ঘুরবেন আপনারা 14 কিলোমিটার, এখানে 8টা বা 9টা মন্দির আপনারা পাবেন। 8টা বা 9টা মন্দির। হ্যাঁ, আর এই পেছনে হচ্ছে পাহাড়, তাই তো? পেছনে পেছনে অরুণাচল পাহাড় আছে পেছনে। সব শেষে মন্দির চত্বর থেকে বাইরে বেরোনোর সময় প্রসাদ হিসেবে লাড্ডু দেয়া হলো। কিন্তু এই অরুণাচলেশ্বর মন্দিরের আসল রহস্যটা কি? এর পেছনে কি ইতিহাসই বা রয়েছে? এবং পৃথিবীর সর্বপ্রথম লিঙ্গ কি এই অরুণাচলেশ্বরই? আসুন শোনা যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি অরুণাচলম মন্দিরের সামনে। এই মন্দিরের পেছনে একটা গল্প আছে, সেই গল্পটাই ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরছি। একবার ভগবান বিষ্ণু আর প্রজাপতি ব্রহ্মার মধ্যে সংঘাত বাধে, কে শ্রেষ্ঠ তাই নিয়ে। এই যুযুধান প্রতিপক্ষকে শান্ত করার জন্য তখন দেবাদিদেব মহাদেব এখানে আবির্ভূত হন অগ্নিস্তম্ভ রূপে। ভগবান বিষ্ণু তখন গরুর রূপ ধরে মাটির মধ্যে প্রবেশ করেন তার কোথা থেকে উৎপত্তি সেটা জানার জন্য। আর প্রজাপতি ব্রহ্মা তখন হংস রূপে উঠতে শুরু করেন এর শেষ কোথায় তা জানার জন্য। আসলে এই অগ্নিস্তম্ভটি ছিল অসীম, যার না ছিল শেষ না ছিল শুরু। তখন প্রজাপতি ব্রহ্মা আর ভগবান বিষ্ণুর অনুরোধে এখানে দেবাদিদেব মহাদেব অরুণাচল পাহাড় রূপে অবস্থান করেন। মনে করা হয় এই অরুণাচল পাহাড়ই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম শিবলিঙ্গ। প্রতিদিন মন্দিরে বিভিন্ন রকমের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। এরকমই একটা শোভাযাত্রা দেখতে পেলাম মন্দির চত্বরের একদম সামনে, যেখানে ভিড় করে রয়েছে বহু মানুষ। জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি এই সময়টা মানে মাঘ মাসটা এখানে তামিলনাড়ুতে উদযাপিত হয় থাই উৎসব। মানে এই সময়টাকে বলা হয় থাই মাস। আর এই মাসে পালন করা হয় থাই পোসম। থাই পোসম উৎসব হলো যেখানে দেবসেনাপতি কার্তিক, মানে যিনি এখানে মুরগাম স্বামী নামে পরিচিত, তিনি এক অসুরকে বিজয় করেছিলেন। মানে তিনি এক অসুরকে হত্যা করে সমগ্র লোককে তার সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করেছিলেন। সেই কার্তিকের বিজয় উৎসবের জন্য এখানে বিজয় উৎসব পালন করা হয়। সেই বিজয়ের উপলক্ষে এখানে বিজয় উৎসব পালন করা হয়, সেটাই হচ্ছে এখানে থাই পোসম। শুধুমাত্র এটা ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে যত তামিল ভাষাভাষী লোকেরা আছেন তারা এই উৎসব পালন করে থাকে। তো সেই গল্পটা আমি ছোট্ট করে একটু বলে দিই।
সুরপদ্মম বলে এক অসুর ছিল, যিনি দেবাদিদেব মহাদেবের কাছ থেকে বর প্রাপ্ত করেছিলেন যে তাকে কেউ পরাজিত করতে পারবে না এবং তিনি তিনও লোকে রাজত্ব করবেন। তো সম্ভাব্যভাবে সেই অসুর তিনও লোকে নানা রকম অত্যাচার করতে শুরু করেন। দেবতারা অতিষ্ঠ হয়ে মাতা পার্বতীর কাছে সমাধানে শরণাপন্ন হন। তখন মুরগুম স্বামী মানে দেব সেনাপতি কার্তিক দেবতাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। মাতা পার্বতী তাকে একটা ভেল বা বর্ষা প্রদান করেন। মুরগুম স্বামীর সাথে সেই অসুরের তুমুল লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত মুরগুম স্বামী তাকে ভেল দিয়ে তাকে দুটি খণ্ডে বিভক্ত করে দেন। দুটি খণ্ডই পরিণত হয় আম গাছে। পরে একটি খণ্ড ময়ূরে পরিণত হয় আর একটি খণ্ড মোরগে পরিণত হয়। ময়ূরকে মুরগুম স্বামী তার বাহন রূপে গ্রহণ করেন এবং মোরগকে পতাকা রূপে তিনি তার ধ্বজা হিসাবে ব্যবহার করেন। এই হচ্ছে সেই থাই পোসমের যে অনুষ্ঠানটা হয় তার পিছনকার গল্প। লাস্ট আমরা আমাদের জুতো পেয়ে গেছি। জুতো নিয়ে এখানে প্রচুর সমস্যা রাখার, কারণ এত ভিড় হয়েছে না, সব বলছে বস্তা করে জুতো কোথায় রেখে দিচ্ছে, আবার সেখান থেকে খোঁজো হাজার হাজার জুতো। তা যাই হোক, আমরা একটা জায়গায় রেখেছিলাম, সেটাই বলছিলাম যে অ্যাট লাস্ট আমরা জুতো পেয়ে গেছি। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর আমরা আবার সুসজ্জিত হয়ে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। এখন আমরা যাচ্ছি হচ্ছে চিদম্বরম। এখানে কিভাবে যাব? এইখানে 4খানা বাস স্ট্যান্ড আছে। আপনাকে লোককে জিজ্ঞেস করতে হবে যে আমি এইখানে যাব, এখানকার বাস কোথা থেকে ছাড়বে। তো যেমন আপনি যদি চেন্নাই যান, চেন্নাইয়ের বাস এক জায়গা থেকে ছাড়ে। আপনি যদি কাঞ্চিপুরম যান, কাঞ্চিপুরমের বাস অন্য জায়গা থেকে ছাড়ে। আর আমি চিদম্বরম যাব, চিদম্বরমের বাস অন্য জায়গা থেকে ছাড়বে। মানে একটা জায়গার বাস স্ট্যান্ড একটা জায়গায় আছে। তো আমি এখন একটা অটো ভাড়া করব আমার হোটেল থেকে। এই হোটেল থেকে আমি অটো ভাড়া করে চলে যাব হচ্ছে চিদম্বরমের বাস যেখানে পাওয়া যাবে। চলুন এগোনো যাক। অরুণাচলেশ্বর মন্দিরের গল্প আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরলাম। কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে চিদম্বরমের নটরাজ মন্দিরের ইতিহাসকে নিয়ে।